নমস্কার, সাফ কথায় আমি আপনাদের সঙ্গে রয়েছি রূপা এবং আজকের সাফ কথার বিষয় হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচন। তার আগে আপনারা জানেন ইতিমধ্যে কোমর বেঁধে নেমে পড়েছে শাসক বিরোধী প্রত্যেকেই এবং সে জায়গায় দাঁড়িয়ে আজকের যে আলোচনার যে আমরা নাম রেখেছি সেটা হচ্ছে রণক্ষেত্র 2026। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু জোর কদমে একেবারে নির্বাচনী লড়াই নেমে পড়েছে শাসক থেকে বিরোধীরা এবং এই মুহূর্তে এবং এই গত কয়েকদিন ধরে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি অসমের রাজনীতিতে, সেখানে দেখা যাচ্ছে যে দল বদলের পাড়া চলছে এবং তার আগে আমরা দেখেছি যে কংগ্রেসের তরফ থেকে 42 জনের প্রার্থী তালিকা প্রকাশ, এরপরে রাইজর দলের 11 জনের প্রার্থী তালিকা প্রকাশ। একদিকে প্রার্থী তালিকা প্রকাশ, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলগুলিতে পালা বদল ঘটছে, অর্থাৎ দল বদল ঘটছে। বিধায়করা আমরা দেখতে পেয়েছি যে বিধায়করা একাধিক বিরোধী দলের বিধায়করা কেউ হয়তোবা বিজেপিতে আসছে, কেউ হয়তোবা এজিপিতে আসছে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমরা আজকে গোটা দিন সেই খবরে নজর রেখেছি এবং আজকের আলোচনার বিষয়টিও হচ্ছে সেটি। কারণ আজ কংগ্রেসের 3 জন বিধায়ক বিজেপিতে যোগদান করেছেন এবং পাশাপাশি আমরা দেখতে পেরেছি এআইইউডিএফ এর 3 জন বিধায়ক তারা ঘোষণা করেছে যে আগামীতে তারা অগপতে যোগদান করবে। অর্থাৎ কোথাও না কোথাও নির্বাচনী লড়াই একেবারে তুঙ্গে, দল বদলের পালা চলছে এবং সে জায়গায় দাঁড়িয়ে একাধিক প্রশ্ন উঠছে যে কার লাভ হতে চলেছে এবং কার ক্ষতি হতে চলেছে এতে। আদৌ এই সমস্ত কিছুর পর আদৌ বিজেপি কতটা শক্তিশালী হচ্ছে সেটাও আজকের আলোচনার বিষয় থাকতে চলেছে। আমাদের সঙ্গে এই মুহূর্তে শাসক বিরোধী দলের নেতারা রয়েছেন এই মুহূর্তে এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন এআইইউডিএফ এর মুখপাত্র হাসিনাজি রয়েছেন, হাসিনা আহমেদ রয়েছেন, রাইজোর দলের তরফ থেকে বিশিষ্ট অতিথি রয়েছেন আমাদের সঙ্গে, রাইজোর দলের তরফ থেকে রয়েছেন মুখপাত্র নূর আলম সাহাব এবং তার সঙ্গে আমাদের সঙ্গে ভার্চুয়ালি রয়েছেন দুজন আরো বিশিষ্ট অতিথি। কংগ্রেস থেকে রয়েছেন গৌতম ভট্টাচার্য, রাঙাপাড়া কেন্দ্রের প্রার্থিত্ব প্রত্যাশী তিনি বর্তমান, এবং তার পাশাপাশি রয়েছেন বিজেপির মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে হিফজুর রহমান সাহেবজি। প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি আজকের আমাদের এই আলোচনায়। এবারে আমি আলোচনায় আসব। আমাদের সঙ্গে যেহেতু শাসক বিরোধী দলের নেতারা রয়েছেন, আজকের প্রধান মূল মোদ্দা কথা যে বিষয়টি নিয়ে প্রথমে আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রার্থী তালিকা প্রকাশ। প্রার্থী তালিকা প্রকাশ হয়ে গেছে কংগ্রেসের এবং রাইজোর দলের এবং সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে দেখা যাচ্ছে কংগ্রেসের 42 জনের প্রার্থী তালিকা প্রকাশ এবং রাইজোর দলের 11 জনের প্রার্থী তালিকা প্রকাশ। এই প্রার্থিত্ব কেন্দ্রিক যে লড়াই এবং তার পাশাপাশি যে রাইজোর দল এবং কংগ্রেসের যে একেবারে জোট বেঁধেছে সেটা নিয়েও আজকে প্রথম আলোচনায় আসবো। রাইজোর দলের যিনি মুখপাত্র রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে, নূর আলম সাহেবের কাছে যাব। আগে নূরবাবু, প্রথমে আপনার কাছে একটা প্রশ্ন। গতকাল আপনাদের দলের তরফ থেকে 11 জনের প্রার্থী তালিকা প্রকাশ পেল, কোথাও আমরা কিন্তু অখিল গগৈর নাম দেখতে পেলাম না। ঠিক আপনাদের কি স্ট্র্যাটেজি রয়েছে আগামী দিনে? এখনো কি আপনারা কংগ্রেসের উপর আস্থা রাখছেন? আসলে তো কথাগুলো এরকম না, কারণ আমরা ইতিমধ্যে আগেও বলেছি যে গতকালকে যেটা আমাদের প্রার্থী তালিকা বের হয়েছে সেখানে মাত্র আমরা 11 জনের প্রার্থী তালিকা বের করেছি। এটা হচ্ছে প্রথম প্রার্থী তালিকা। তো আমরা এটাও বলেছি যে আগামী দিনে আমাদের ফাইনাল প্রার্থী তালিকা যেটা সেটা বের হবে, কিছুদিনের মধ্যে বের হবে। আর যেটা হচ্ছে মিত্রতার কথা, যে কংগ্রেসে আস্থায় আছে কিনা, মিত্রতার বিষয়ে আসলে তো আমরা এখন কথা বলবো না, কারণ ইতিমধ্যে আমাদের প্রার্থী মানে দলের থেকে আমাদেরকে বলা হয়েছে যে মিত্রতা সম্পর্কে কোনো ধরনের আলোচনা করা যাবে না। তবু আমি বলছি যে কিছু কিছু ক্ষেত্রে আমরা আগেও বলেছিলাম যে আমরা মিত্রতার পক্ষে আছি, আগেও ছিলাম, এখনও আছি বা ভবিষ্যতেও থাকবো। তো এক্ষেত্রে আমাদেরকে দেখা যাচ্ছে যে কংগ্রেসে কিছু কিছু ক্ষেত্রে দেখলাম যে আমাদেরকে না জানিয়ে বা আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে ওনারা প্রার্থী তালিকা বের করে দেওয়ার সাথে সাথে আমাদের দলের ভিতরে একটু মানে আমাদের যেগুলো প্রার্থিত্ব প্রত্যাশা ছিল তারা ভিড় করলো, যা মানে প্রার্থী তালিকা আমাদেরও বের করতে লাগে। তো ওই জন্য আমাদের দলের থেকে একটা সিদ্ধান্ত নেওয়া হলো যে গতকালকে আমাদের 11 জনের প্রার্থী তালিকাটা আমরা বের করে দিলাম। তো পরবর্তীতে আমাদের যেগুলো প্রার্থী তালিকা বের হবে সেখানে অখিল গগৈয়ের নিশ্চয় নাম থাকবে। আর অখিল গগৈ নিজেই আমাদের শিবসাগরের সমষ্টির প্রার্থী, তো এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই, আগামীতে ওনারও নাম আসবে। অখিল গগৈর শঙ্কায় রয়েছেন কি, শঙ্কিত কি শিবসাগর কেন্দ্র নিয়ে? না না, ওনার তো কোনো ধরনের শঙ্কা নেই, কারণ দেখুন একটা মানে রাজনৈতিক দলের উনি সভাপতি। আমাদের প্রার্থিত্ব প্রত্যাশী ছিল মোটামুটি 46টা সমষ্টিকে নিয়ে আমরা জল্পনা কল্পনা করেছি যে ওখানে আমরা নির্বাচন করব। কিন্তু দেখা গেল যে আমরা নির্বাচন করার মানে সিদ্ধান্ত নেওয়ার সাথে সাথে একটু মিত্রতার কথাও এসেছে। তো মিত্রতা যখন হবে তো সেটা জেনে আমরা 46-এর থেকে মোটামুটি 15টা
তে নেমে এসেছি যে আমরা এই 15টাতে নির্বাচন করব। তো যখন কংগ্রেসের সাথে কথা হয়েছে, ওনারা সিটও আমাদেরকে ভাগ বটোয়ারা করে দেওয়ার কথাও চলছিল। তো সেজন্যই আমরা মানে পূর্ণ তালিকাটা না বের করে, যাতে আমাদের দলের মধ্যে কোনো ধরনের ক্ষোভ না থাকে বা কোনো ধরনের মানুষের বা দলের প্রার্থী যেগুলো ছিল ওদের মতবিরোধ না থাকে, তার জন্য আমরা অনলি মানে 11টা প্রার্থী তালিকা বের করছি। বাকি যে কয়েকটা আছে সভাপতির সহ, সেগুলো আমরা পরবর্তী সময় বার করব। বেশ, আপনার এই প্রসঙ্গে আমি আরও একবার আসবো আপনার কাছে। আমি একটু গৌতম বাবুর কাছে চলে যাবো। গৌতম বাবু, আপনাদের 42 জনের, আপনাদের দলের 42 জনের প্রার্থী তালিকা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে প্রথম দফায়, এবং আমরা দেখতে পেলাম সেই তালিকায়, সেই যে তালিকা বেরিয়েছে সেখানে আমরা দেখতে পেলাম মার্ঘেরিটা, যদি আমি দেখি মার্ঘেরিটায় কিন্তু রাইজোর দলেরও প্রার্থী রয়েছে এবং আপনাদেরও প্রার্থী রয়েছে, ক্ল্যাশ করছে। এই যে সমঝোতা, এই যে জোটের একটা বিষয় উঠে আসছে, আপনারা কি তৈরি রাইজোর দলের সঙ্গে সমঝোতা করতে, বোঝাপড়া করতে, সিট শেয়ারিং করতে? কিন্তু মার্গারেটের যে ছবিটা আমরা দেখতে পেলাম তারপর এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে উঠছে। সবাইকে নমস্কার, বিলেটেড হ্যাপি হোলি টু এভরিওয়ান। কথা হলো, যখন সেই গঠবন্ধনের কথা আসে, সেই গঠবন্ধনের জন্য আমরা সবসময় আমরা পজিটিভ ছিলাম, আছি, আজও আছি, পজিটিভ আছি, আজও আছি। কিন্তু সময় সময়ে রাইজোর দলের যে সভাপতি অখিল গগৈ মহাশয়, ওনাকে দেখা গেছে সময়ে সময়ে উনি মানে বিভিন্ন সময় সামাজিক মাধ্যম হোক বা মিডিয়ার সামনে এসে সেই যেটা সাধারণত গঠবন্ধনের ধর্ম মেনটেন করতে গেলে যেগুলো ডেকোরাম মেনটেন করতে হয়, সেগুলো উনি মেনটেন করতে ওনাকে দেখা যায়নি। আর সে নিয়ে আমাদের নেতৃত্ব অনেক সময় এটাকে নিয়ে প্রশ্নও তুলেছে। এই হয়তো কিছু সময় ওনার সঙ্গে মিটিং হয়, তারপরে দেখা গেল যে উনি আবার পরের দিন এসে আবার মিডিয়ার সামনে একটা বাইট দিচ্ছেন। তো যখন বন্ধুত্ব হয়, বন্ধুত্বর ভেতরে যেটা আলোচনা হয় সেটা বন্ধ কোঠার মধ্যে হয়, আর সেই বন্ধ কোঠারটা সেটাকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হয় শেষ পর্যন্ত। যাই হোক, তারপরে কোনো না কোনো কারণে আমাদের প্রার্থী তালিকা, আমাদের দলের যেহেতু আমাদের প্রায় 750+ ক্যান্ডিডেট আমাদের অ্যাপ্লাই করেছে, তো তাদের মধ্যে থেকে একটা প্রেশার ছিল সভাপতি মহাশয়কে যে আপনি আমাদেরকে এইভাবে, আমরা এত 750+ আমরা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছি, তার মধ্যে আমিও একজন আছি। যাই হোক, তো আমাদের এটা হয়তো আমাদের তাদের সভাপতি একটা আছে যে এতগুলো লোক অ্যাপ্লাই করেছে, তো আমরা কিছু একটা প্রার্থী তালিকা, আপাতত আমরা একটা প্রার্থী তালিকা ফার্স্ট লিস্ট হিসাবে আমরা একটা ঘোষণা করে দিই, যেটা পজিটিভ, যেগুলো সেটা আমাদের অ্যাবসলিউটলি আমরা পজিটিভ দিকে দেখেছি, তো সেই হিসাবে একটা প্রার্থী তালিকা। আর যেটা আপনি বললেন যে মার্ঘেরিটা সমষ্টিটার কথা আপনি বললেন, তো মার্ঘেরিটা আমরা আগে পরেই মার্ঘেরিটা নিয়ে প্রস্তুত ছিলাম, মার্ঘেরিটা আমরা খেলবো। সেটা ভার্মেলি ওনার সঙ্গে আমাদের সভাপতির সঙ্গে ওনাদের সভাপতির সেটা আলোচনা হয়েছিল যে সভাপতি আমরা মার্ঘেরিটা খেলবো। আর মার্ঘেরিটা আমরা যখন প্রার্থিত্ব দিলাম, ঠিক তার একদিন পরেই উনি যদি সব মানে গঠবন্ধনের ধর্মটাকে উনি যদি ঠিকভাবে মেনটেন করার ওনার যদি লক্ষ্য ছিল, তাহলে উনি 11টা 10টাও করতে পারতেন। কিন্তু উনি ওনার ওই চিরাচরিত জেদ অনুযায়ী হয়তো উনি করেছেন, সেটা উনি যেটা ভালো বুঝলেন করলেন ওনাদের তরফ থেকে। তবে আমি আজও বলছি, গঠবন্ধনে কোনো সময় এরকমও হতে পারে, কোনো সমষ্টিতে হয়তো বন্ধুত্বমূলক একটা মানে যুদ্ধ হতেও পারে। তো আমরা দেখবো, একদম দেখবো গঠবন্ধনের সবগুলো যাতে মানে সবকিছু হবে। আমাদের বিশ্বাস আছে আমাদের আরো গঠবন্ধনের পার্টি আছে, তাদের সঙ্গে আমাদের নিশ্চয়ই সবকিছু ফ্রুটফুল হবে। আচ্ছা, আপনি বলছেন যে গঠবন্ধন হবে, জোট হবে রাইজোর দলের সঙ্গে, জোটের তো পক্ষে আছি। আর আমি যদি আজকে রাইজোর দলের একজন কার্যকরী সভাপতি, ওনার নামটা কবীন্দ্র সেতিয়া, আমি যদি ওনার কথা বলি, তাহলে উনিও আজকে এসে দেখবেন আপনি একটা মিডিয়ার সামনে উনি একটা প্রেস কনফারেন্স দিয়েছেন। উনি ওনার সভাপতির আচরণ নিয়েও একটা প্রশ্ন তুলেছেন। ওনার সভাপতি গতকাল একটা ফেসবুক পোস্ট দিয়েছেন যে যারা যারা রাইজোর দলের হয়ে প্রার্থিত্ব চায় বা খেলতে চায় নির্বাচন, তারা এসে আমার সঙ্গে কাজিরাঙ্গা অর্কিড পার্কে 11টা থেকে 3টা অবধি যোগাযোগ করুন। উনি সেটা নিয়ে কিন্তু প্রশ্ন চলেছেন। রাইজোর দলের কার্যকরী সভাপতি প্রেস কনফারেন্স করেছেন, তার মানে ওনাদের কার্যকরী সভাপতি ইটসেলফ আনস্যাটিসফাইড উইথ হিজ পার্টিসিপেশন এর উত্তরে কি বলবেন? এন্ড হিজ অ্যাক্টিভিটি। না, কথাগুলো অ্যাকচুয়ালি এরকম না। কারণ দেখুন, একটা দলে যখন অনেকগুলো মানুষ থাকে,
অনেকগুলো পদবীধারী মানুষ থাকে, তার মধ্যে কিছুগুলো মানুষ সন্তুষ্ট থাকে, কিছুগুলো অসন্তুষ্ট থাকে। কিন্তু এটা হ্যাঁ, যে আমাদের অখিল গগৈ সাহেব যখন পোস্টটা করেছে ফেসবুকে, ওটা মেনশন করে নাই যে আপনার আমাদের রাইজের দলে যারা প্রার্থিত্ব প্রত্যাশী বা টিকিটের জন্য আবেদন করেছেন তারা আসুন, ওই বস্তু মানে ওই লেখাটা লেখেনি, যার জন্য ওনারা হয়তো অল্প মানে কি মিসকনসেপশনে গিয়েছেন। তো এটা কোনো বড় ব্যাপার না। তো আমি আশা করি যে এগুলো নুরবাবু, সব কিছু কংগ্রেস ঠিক তরফ হয়ে থেকে যাবে। বলা হচ্ছে ডেকোরাম মেনটেন করা হচ্ছে না অখিল বাবুর তরফ থেকে। নেই দেখুন, যখন ডেকোরামের কথা আসে তখন তো কংগ্রেস নিজেই কোনো ধরনের ডেকোরাম মেনে চলে না। তো যদি তাই চলতো তাহলে ওনারা যখন 42টা ক্যান্ডিডেটের লিস্ট ওনারা তৈরি করে বের করে দিলেন, তো তার আগে তো আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করে নাই। তো সেটা আমরা অলরেডি বলেছি যে না, আমাদের সাথে ওনারা যোগাযোগ করার প্রয়োজন ছিল। কারণ যখনই 42 জন ক্যান্ডিডেটের ওনারা লিস্ট করে দিল, ওখানে আমাদেরও কিছু সমষ্টি ছিল যেগুলো আমরা দাবি করেছিলাম যে আমরাও খেলবো, ওনারাও খেলবে। তো এই সম্পর্কে ওনারা আমাদের সাথে আলোচনা করার প্রয়োজন ছিল। কিন্তু আমরা দেখলাম যে না, কংগ্রেসে মানে নিজের মধ্যে মানে সেন্টারেড কিছুগুলো সিদ্ধান্ত নিয়ে নিল, যার জন্য আমরাও মানে আমাদের কর্মী আছে, একদমই। আমাদের তালিকা দলীয় নিয়ে নেতা। যখন বলেছেন, প্রার্থী তালিকা নিয়ে, তাহলে গৌতম বাবুর কাছে আমার আরো একটা প্রশ্ন। আমরা যে তালিকাটা দেখলাম গৌতম বাবু, 42 জনের প্রার্থী তালিকা, সেখানে আমরা দেখতে পেলাম যে পরিবারতন্ত্র অর্থাৎ পরিবারতান্ত্রিক যে বিষয়টি, সেটা আমরা দেখতে পেলাম। পরিবারতান্ত্রিক রাজনীতির একটা চূড়ান্ত রূপ আমরা তালিকায় দেখতে পেয়েছি। সেখানে আমরা দেখতে পেয়েছি কি তালিকার 8 জনে মুখ্যমন্ত্রী, মন্ত্রী, সাংসদের ছেলেরা রয়েছেন অর্থাৎ সন্তানরা রয়েছেন, এবং সে জায়গায় আমরা দেখতে পেয়েছি প্রদ্যুৎ বরদলৈ, রকিবুল হোসেন, পবন সিং ঘাটোয়ারের ছেলেরা কংগ্রেসের টিকিট পেয়েছে। এটা কেন? পরিবারতন্ত্র বলে তো কোনো জিনিস, আমি বিজেপির যেটা মানে মাউথ পিস এদের যেটা সবসময় থাকে পরিবারতন্ত্র, সেটা বললে ভুল হবে। আপনি হয়তো দেখেছেন কিছুদিন আগে আমাদের রাজ্যসভা সাংসদ কানাড পুরকায়স্ত, উনিও পরিবার কেন্দ্রিক বিজয়া চক্রবর্তী এমপি ছিলেন, ওনার মেয়ে সুমন হরিপ্রিয়া, উনিও পরিবার কেন্দ্রিক। তারপর আপনি যদি সর্বভারতীয়, তারপর রিসেন্টলি আপনার ওই রোমান ডেকা, ওনার মেয়ে স্টেট যে উনিও প্রার্থিত্ব জন্য বিজেপির জন্য দাবিদারি। সর্বভারতীয় পর্যায়ে যদি আপনি দেখতে যান, আর আসামের কথা যদি আমি বলতে যাই, পরিবার কখনো পরিবার হবে যখন আপনার একটা অনেক দিনের লিগেসি থাকবে। মাত্র 10 বছরের সরকার এখানে, 10 বছরে আপনাকে আমি 3টা অন্তত গুনিয়ে দিলাম। আর তারপরে সেখানে আমাদের হলো 140 বছরের পার্টি। আলটিমেটলি আমাদের পরিবারটা অনেক দিনের পার্টি, তাদের থাকবে। আর সর্বভারতীয় পর্যায়ে যদি আপনি বলতে যান, পঙ্কজা মুন্ডে, ডটার অফ লেট গোপীনাথ মুন্ডে, দেবেন্দ্র তোমার, son of Narendra Tomar, Vijay Raja Scindia, daughter of Vasundhara Raja Scindia, Piyush Goyal, না, son of আপনি Ved তালিকাটা Prakash অনেক Goyal, বিশাল Prem তুলে Kumar ধরলেন। Dhulal। আমি একবারে আমি বিজেপির কাছে যাব এবার। অনেক সময় ধরে অসংখ্য। একদম আর রিমজুল বাবু যে বিষয়টা বলছেন। এক মিনিট আমাকে সময় দিন, এক মিনিট প্লিজ। হ্যাঁ, বলুন। ভারতবর্ষ স্বাধীন ভারতে পরিবার কেন্দ্রিক হিসাবে সংসদে কংগ্রেস as many as 43 জন সাংসদ পাঠিয়েছে, whereas বিজেপি আজ অব্দি 39 জন পাঠিয়েছে। বিজেপির 45 বছরের পার্টি 39 জন পাঠিয়েছে, আর আমাদের সেই স্বাধীন ভারতের সেই তখন থেকে 1947 থেকে আমাদের মাত্র 43 জন গেছে। তো পরিবার কেন্দ্রিকে কারা বিশ্বাসী? বিজেপি বিশ্বাসী। বিজেপির আজকে আপনি সেন্ট্রাল প্রেসিডেন্ট দেখুন, নীতিন নবীন, ওনার বাবা বিজেপি লিডার ছিলেন নবীন আচ্ছা, সিনহা। এরা ছাড়া কি আপনাদের দলে আর কেউ নেই? মানে যে তালিকাটা আমরা দেখতে পেলাম, সেই তালিকার কথা যদি আমি বলি, যারা যেসব মন্ত্রী বা মন্ত্রী, বিধায়ক বা সাংসদের যে ছেলেরা টিকিট পেয়েছে, তারা ছাড়া বাকিরা যারা রয়েছেন, মানে যারা পাননি টিকিট, তারা কি যোগ্য নয় সেই সব কেন্দ্রে? কারণ প্রার্থিত্ব নিয়ে কিন্তু আপনাদের যে দলের মধ্যে অন্দরে যে কোন্দল আমরা দেখেছি, যে সংঘাত আমরা দেখেছি, এখনো পর্যন্ত সেই সংঘাত চলে যাচ্ছে। এবং আজ যদি বলি রূপহী হাটের কথা, রূপহী হাটে যে যাকে টিকিট দেওয়া হয়েছে, আপনাকে জানিয়ে রাখি, রূপহী হাটে কংগ্রেসের যাকে টিকিট দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে কিন্তু সরব হয়ে উঠেছেন সেখানকার স্থানীয় মানুষ। আপনি রূপহিয়াটের কথা বলছেন, আমি আমার সমষ্টির কথা বলছি। আমার সমষ্টির আমি আপনাকে মানে অসংখ্য নিউজ ক্লিপ দেখিয়ে দেবো। বিধায়কের উপর রোজ রোজ তাদের দলের কর্মীরাও চালিয়ে যাচ্ছে।
সিটিং বিধায়ক, রুলিং পার্টির সিটিং বিধায়কের উপরে, তো সেরকম প্রচুর হবে। আর আমি যেটা আপনি পরিবার কেন্দ্রিক বললেন, দেবব্রত শইকীয়া মহাশয় উনি 47 বছর বয়সে এমএলএ হয়েছেন। উনিও একজন মুখ্যমন্ত্রীর পুত্র ছিলেন, চাইলে তো উনি 30 বছর বয়সে হতে পারতেন, কিন্তু হননি, দেওয়া হয়নি তাই। রকিবুল হোসেন সাহেবের যদি পুত্রের কথা আপনি বলুন, তানজিল হোসেনের কথা, উনি সেই এনএসইউআই থেকে উনি পার্টিতে আছে। উনি এরকম না তো কোনো প্যারাসুট ল্যান্ডিং হননি, এনএসইউআই থেকে বেশ, পরিবারতন্ত্রের যে অভিযোগটা আপনি বিজেপির দিকে তুলেছেন, একদমই গৌতমবাবু, পরিবারতন্ত্রের যে অভিযোগটা আপনি বিজেপির দিকে তুলেছেন তার উত্তর আমরা জানবো। আমরা আলোচনায় ছিলাম এবং কংগ্রেসের যে 42 জনের প্রার্থী তালিকা সেখানে পরিবারতন্ত্র বিষয়টি উঠে এসেছে। আমরা দেখেছি যে একাধিক মন্ত্রী সাংসদের ছেলেদেরকেই অর্থাৎ সন্তানদেরই টিকিট দেওয়া হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে আমি এবার বিজেপির কাছে যাব। বিজেপির মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। দাদা, যে বিষয়টি এই মুহূর্তে সামনে আসছে, যে হিফজুর সাহেব রয়েছেন আমাদের সঙ্গে, হিফজুর সাহেব এই যে পরিবারতন্ত্রের অভিযোগটা করলেন যে বিজেপির তে নাকি এই পরিবারতন্ত্রের বিষয়টি আরো বেশি, আরো প্রবল, কি বলবেন? নমস্কার। প্রথম কথা হচ্ছে, এটা কংগ্রেসের নতুন কোনো ইতিহাস নয়। বলতে গেলে সোনিয়া গান্ধীজি থেকে আরম্ভ করে রাহুল গান্ধীজি, আজকে বর্তমানে স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান প্রিয়াঙ্কা গান্ধীজি, আসামে দেখুন প্রয়াত তরুণ গগৈ সাহেব ছিলেন, ওনার পুত্র সাংসদ গৌরব গগৈ থেকে আরম্ভ করে আজকে কংগ্রেস যে টিকেটের তালিকা বের করেছে, এটার মধ্যে সাংসদ প্রদ্যুৎ বরদলৈর পুত্র, রকিবুল হোসেন সাহেবের পুত্র, যে পুত্র বিগত বিধানসভা নির্বাচনে কিভাবে পরাজয় বরণ করেছেন, তারপর রকিবুল হোসেনের দাপদাপিতে আজকে পুত্র কংগ্রেসের টিকিট পেলেন। আজকে দেখুন, আমাদের ভারতীয় জনতা পার্টি 5 থেকে 6টা সার্ভে করে আজকে অত্যন্ত যোগ্য দক্ষ জনগণের মতামতের বিনিময়ে আমাদের ভারতীয় জনতা পার্টি এক একজন ক্যান্ডিডেট বের করেছেন। এটা আমাদের কংগ্রেস দল যেভাবে পরিবারতান্ত্রিক আজকে আসামের ক্ষেত্রে করেছেন, ওদের দীর্ঘ ইতিহাস আছে, এটা নতুন কোনো কংগ্রেসের কালচার নয়। কংগ্রেসের কালচার হচ্ছে পরিবারতান্ত্রিক। আজকে কংগ্রেস ধ্বংস হওয়ার পথে চলে গেছে। আজকে দেখুন, কংগ্রেস থেকে তিনজন বিধায়ক কংগ্রেস দল ত্যাগ করতে প্রস্তুত হয়েছেন। কিছুদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আসামের জনগণ জানেন, আমাদের বর্তমান ভারতীয় জনতা পার্টিতে আছেন আমাদের যে প্রদেশ কংগ্রেস আর বলে আরো কিছু উপাধি দিয়ে অনেক নেতারা কংগ্রেস দল ত্যাগ করেছেন। আজকে রকিবুল হোসেনের পুত্র যেখানে ক্যান্ডিডেট হয়েছেন, সেখানে অনেক যোগ্য প্রার্থীরা ছিল, কিন্তু কংগ্রেস কোনোদিনও আসামের ক্ষেত্রে হোক, বরাকবেলির ক্ষেত্রে হোক, কংগ্রেস কোনো যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিকে সম্মান করে না। তার জ্বলন্ত উদাহরণ, কংগ্রেস বেশিরভাগ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ভর করে কংগ্রেস চলতে চায়। রেজাউল করিম সাহেব যখন কংগ্রেসে জয়েন করেছিলেন, সেই রেজাউল করিম সাহেব 48 ঘন্টার ভিতরে কংগ্রেসের যে সার্জিক্যাল স্ট্রাইক, সেটার প্রতি বিতসদ্য হয়ে তিনি 48 ঘন্টার ভিতরে কংগ্রেস ত্যাগ করতে হয়েছে। আজকে আপনারা দেখবেন, বরাক উপত্যকায় যে ক্যান্ডিডেটগুলো ডিক্লারেশন করা হয়েছে, যেমন সুনাই সমষ্টিতে, বড়কলা সমষ্টিতে ওদের সঙ্গে কোনো জনগণ নেই। আজকে ভারতীয় জনতা পার্টি আসামে যেগুলা ক্যান্ডিডেট বের করেছেন, কোনো ক্যান্ডিডেটকে পরিবারতান্ত্রিক বলতে পারবেন না কোনো দল। কংগ্রেসে আসামে যেগুলা ক্যান্ডিডেট বের করেছেন, এটার মধ্যে স্পষ্ট ভাষায় পরিবারতান্ত্রিক হয়ে গেছে। এটা নতুন কোনো কাহিনী নয়। আর আমরা আগেই বলেছি যে কয়েকটি ক্লাব একত্রিত হলে আমাদের ভারতীয় জনতা পার্টি এটা কেয়ার করে না। ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে কাজের যে ধারাবাহিকতা, সেই কাজের ধারাবাহিকতাকে দেখে আসামের জনগণ ভারতীয় জনতা পার্টিকে সাপোর্ট করছেন, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে সাপোর্ট করছেন। আপনারা দেখবেন, আগামী 26 নির্বাচনের পরে কংগ্রেসকে দূরবীন দিয়ে আসামের জনগণ খুঁজে পাবেন না। এবং
আপনি দেখবেন দ্বিতীয় ফেজ অর্থাৎ বিরোধী শূন্য হবে এমনটা বলতে চাইছেন হেফজর সাহেব। বেশ বেশ, আমি আমি এবার হাসিনাজি রয়েছেন আমাদের সঙ্গে, এআইইউডিএফ এর মুখপাত্র একেবারে। হেফজর সাহেব সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে, হাসিনাজি রয়েছেন আমাদের সঙ্গে এআইইউডিএফ এর তরফ থেকে। এই যে গত কিছুদিন ধরে হাসিনাজি আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ পেল, রাইজর দলের প্রকাশ পেয়েছে, তাদের জোট নিয়ে একটা জট লেগে রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে বর্তমান বিধানসভা নির্বাচনের আগে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে অসমের রাজনীতিতে, এআইইউডিএফ ঠিক কোন অবস্থান গ্রহণ করবে বা এআইইউডিএফ ঠিক এই মুহূর্তে তাদের অবস্থানটা কি? দেখেন, আমাদের এআইইউডিএফ দলের থেকে আমাদের সুপ্রিমো হজরত মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসেমি সাহেব উনি স্পষ্ট করেছেন যে আমরা মিত্র জোটে থাকার একটা প্ল্যানিংয়ে ছিল, উনি প্রস্তাব দিয়েছিল কংগ্রেসকে, কিন্তু যেহেতু কংগ্রেসে ওইরকম কিছু বলে নাই, তো আমাদের এটা ক্লিয়ার করছে, সংবাদ মাধ্যমের যুগেও এটা ক্লিয়ার করছে দলের থেকে সুপ্রিমোয়, যে এটা আমরা একাই খেলাম আর একাই অলরেডি আমাদের দলের 20টা সিট অলরেডি কাকে দিবে প্রার্থী রেডি হয়ে আছে, আর ওইরকম করে লিস্টটা খুব কম সময়ের ভিতরে হয়তো বাইর করে দিব আর কি। বাকি হয়তো 4টা-5টা সমষ্টি নিয়ে অল্প দেখতেছেন আর কি, ওইটাও খুব আমি ভাবি খুব কম সময়ের ভিতরে ওটা ক্লিয়ার করবেন। তো যা হোক, যেহেতু আমরা এআইইউডিএফ দলের থেকে একাই নির্বাচনে অবতীর্ণ হব, তো যেখানে আমাদের সংগঠন আছে নিশ্চিতভাবে আমরা ওইখানে গ্রাউন্ডে কাজ করতেছি। আর বাকি আমাদের সুপ্রিমো হজরত মৌলানা বদরুদ্দিন আজমল আল কাসেমি সাহেব উনিও হোজার বিন্নাকান্দি সমষ্টিতে সাংগঠনিক কামকাজ করতেছেন ওইখানে। আর আমরা মহিলা মোর্চার প্রেসিডেন্ট হিসেবে আমাকেও দলের থেকে যেহেতু জলেশ্বরে প্রক্ষেপ করছেন, তো জলেশ্বর সমষ্টিতেও আমি ওইখানে কাজ করতেছি সংগঠনে। না, টিকেট মানে আমাকে প্রক্ষেপ করছে সাংগঠনিক কাজ করার জন্য। এখন দলের থেকে ওইটা বিবেচনা করবে যে যেহেতু আমি মহিলা মোর্চার 50% আমি যেহেতু রিপ্রেজেন্ট করি মহিলা মোর্চার সভানেত্রী হিসাবে, এখন দলের থেকে ওইটা নিশ্চয় মহিলাকে অগ্রাধিকার দিয়ে আমরা মহিলার থেকে 4টা দাবি করছি অলরেডি। এখন কয়টা দেয় ওইটা নির্ভর করব আমাদের মানে কোর কমিটি। বাকি সুপ্রিমো যেহেতু বিন্নাকান্দিতে আছে, ওইটা দলের থেকে নির্ভর মানে ওইটা বিবেচনা করবেন কি করে। বাকি কথা হলো যে আমরা যেহেতু এখন গ্রাউন্ডে আছি, আমাদের সংগঠন ভালো, তো নিশ্চিতভাবে আমরা একটা ভালো ফলাফল করব 26-এ। বাকি যেটা কইছেন আপনি যে কংগ্রেস বা অন্য দলে বিজেপি যেটা লিস্ট বাইর করছে ওরা বা যেরকম প্রস্তুতি করতেছে, হ্যাঁ রাইজের দল বা বিজেপি করবো আর কি, ওরা প্রিপারেশন করছে। সবাই দেখেন নিজের নিজের দলের ওইয়া সবাই নির্বাচনে অবতীর্ণ হবে। এখন সবারই প্ল্যানিং বেলেগ বেলেগ, কারণ সবাই নিজের অঙ্কই আছে জিতার জন্য। আমি দেখি যে এখন যদি আপনি বলেন যে কংগ্রেসের যেটা কথা, আমরা যেটা বাইরের দিকে দেখি যে কংগ্রেস আর বিজেপির একই, ওইরকমই একই, ওরা পরিয়ালতান্ত্রিক রাজনীতি করেন। ওনাদের যদি আপনি লিস্ট কংগ্রেসের যেটা বাইরে হয়েছে আপনি যদি দেখেন, ওইখানে পরিয়াল কেন্দ্রিক প্রায়গুলোই মানে বেশি সংখ্যকই পরিয়াল কেন্দ্রিক রাজনীতির লোকে জড়িত। ওই দিকের যদি লক্ষ্য করেন আপনি, ওনাদের ছেলে যারা সম্মুখে আসছে বা টিকিট পেয়েছেন, কতখানি যোগ্যতা বা কতখানি যোগ্য আছে ওইটা রাইজে দেখতেছেন, ওইরকম কথা। এখন অগতিকেও কিন্তু ভালো ক্যান্ডিডেট ওইখানে সাধারণ পরিয়ালের ছেলেরা কাজ করতেছে, কিন্তু তাকে গুরুত্ব দেয় নাই, কিন্তু হয়তো পরিয়াল কেন্দ্রিক হিসাবে বা আরেকটা বিষয় আরেকটা বিষয় আমি জানতে চাইবো এই মুহূর্তে, যেহেতু কংগ্রেস এবং রাইজর দল সংখ্যালঘু এলাকা বা সংখ্যালঘুর সিটের দিকে ওদের ঝোঁকটা বেশি, এবং এআইইউডিএফ পাশাপাশি একটা সংখ্যালঘু দল, কোথাও না কোথাও ভোট কাটাকাটি বা সিট এদিক ওদিক হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। দেখেন, আমাদের মাইনরিটি সিটগুলো যদি আপনি দেখেন 20টা 25টা 22টা সিট, কিন্তু আমরা 25টায় যেহেতু অলরেডি আমাদের দলের থেকে প্রক্ষেপ করবে, তো আমরা ভাবি যে এই মাইনরিটি সিটগুলো আমাদের সংগঠন খুবই ভালো, আর আমরা গ্রাসরুট লেভেলে আছি, কাজ করতেছি। এখন কংগ্রেসের যেগুলো ক্যান্ডিডেট আছে রাইজের লগে ওইরকম টাচ নাই, মেইন কথা ওইটা, আর অ্যান্টি ইনকামবেন্সিও হাই। গতিকে আমাদের রাইজর দল বা সংখ্যালঘু কেন্দ্রে তারা কি নিজেদের ছাপ ফেলতে পারবে বা তারা নিজেদের আধিপত্য বজায় রাখতে পারবে কি মনে হয়? আমি যেটা দেখি রাইজর দলের ওইরকম সংগঠন নাই, ওরাও যেহেতু নতুন আসছে, বাকি হয়তো টাইমের পরে যায় কি করবো ওইটা আমি পরবর্তীটা বলি না, কিন্তু এখন এই 26-এর নির্বাচনে আমি ভাবি না যে রাইজর দল ওইরকম মাইনরিটি সিটে ফ্যাক্টর হবো বলে। আমি ভাবি যে ওরা যদি উজনি আসামে আপার আসামে করে না, কংগ্রেসে ওইরকম আমাদের মধ্যে কম্পিটিশন হবে, কিন্তু আমাদের মানে এআইইউডিএফ এর সিটগুলো বেশির থেকে বেশি সংখ্যক সিটে এআইইউডিএফ জিতবে। বেশ, গৌতম বাবু, এই হাসিনার যে বিষয়গুলো বললেন, সংখ্যালঘু যেসব এলাকায় আপনাদের আসন দেওয়ার কথা রয়েছে বা প্রার্থী দেওয়ার কথা রয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু যথেষ্ট আশাবাদী এআইইউডিএফ দল। উনি আশাবাদী, আমি ওনাকে বেস্ট অফ লাক জানাই। তো এটা জানেন না, উনি হয়তো ভুলে গেছেন আজকে থেকে 2 বছর আগে ওনার যে সুপ্রিমো
সেই সুপ্রিমো 10 লাখেরও অধিক ভোটে না হেরে ওটা আমি গেছে। জানি, আমি বলি নাই, ওটা বলি নাই, কিন্তু আপনি এটাও মনে রাখেন যে ধুবড়িতে আপনাদের ম্যাডাম, রকিবুল হোসেন please, সাহেব আপনাদের please, এমপি, আমাকে disturb আমি করবেন আমার না। কথাটা আপনি যেটা বলছেন আমি Please, বুঝছি যে আপনি 10 please, লাখ আমাকে ভোটের কথা disturb বলছেন, করবেন এই না। পরিবেশ এখন নাই, আমি ওই হাওয়াটা বলছি, এখন নাই। এখন যদি আপনি ধুবড়ি disturb যান, করবেন না, রকিবুল disturb হোসেন করবেন সাহেব না। ধুবড়িতে যায় খেদা Don't খায়, disturb উনি me, উচ্ছেদের টাইমে don't disturb গেসাল Please, ওনার don't disturb কলা me. পতাকা দেখিয়ে দিচ্ছে, আপনি গতিকে disturb এখন ওই করবেন পরিবেশ না। নাই, আপনি ওই ডায়লগটা একদম এখন বলতে পারবেন না। ভদ্রমতো কথা 26 শুনুন নির্বাচনে আমার। ওইটা হবে না, স্পেশালি এক ফোঁটাও disturb ধুবড়ি করবেন লোকসভার না, আন্ডারে please. যদি আপনি দেখেন Do একটা not সিটও আপনাদের disturb ওইরকম me. হাওয়া Please নাই। do not consume my জি। time. Behave yourself. Please do not consume my আপনি time. বলেন, অসুবিধা নাই, আপনি যেটা Please বলছেন do not রিপ্লাই consume দিচ্ছি my আমি। time. Behave yourself. টাইম টু টাইম রিপ্লাই দেওয়া ভালো। বেশ, Please do গৌতম not বাবু। consume my time. Behave yourself. না ঠিক আছে, ব্যক্তিগত বলেন, আক্রমণ করবেন বলেন, না, বলেন। সবাই নিজের বিহেভিয়ার Please do not. Please, গৌতম বাবু, please, গৌতম বাবু। please. ঠিক আছে বলুন এবার, কিন্তু আমি বিহেভ বলছি। ইয়োরসেলফ এই ধরনের বাক্যগুলো ঠিক একেবারে না, বলতে টিভির হবে। পর্দায় আমি মানায় না। উনি না এত না, সময় এটা বলবেন না, কারণ আমার সবাই 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 একটা নিজের আয়ত্তের পার্টিকে মধ্যে রেখে রিপ্রেজেন্ট কথা করে, বলছে। এখানে একদম না, নিজের না, কথা না, সবাই না, কোনো কোনো লাভ নিজের নাই। কথা সবাই বলবে গৌতম বাবু। আপনারা অল্প শিখে নেন ব্যবহার করে। কংগ্রেসের এরকমই উগ্র ব্যবহার, যার জন্যই শেষ হয়ে গেছে কংগ্রেসটা। বলে গেলেন, আমি তো কাউকে ডিস্টার্ব করিনি। না ঠিক আছে, ঠিক আছে, আমি ওনার কাউকে ডিস্টার্ব বক্তব্য করি, আমি রাখছেন, সবার কিন্তু কথা শুনেছি। আপনার ওনার তরফ কেন থেকে ধৈর্য যে- নেই? না, ঠিক আছে, আমি আপনি বলুন। 7 সেকেন্ড, আমি মাত্র 7 সেকেন্ড কথাটা বলার সাথে সাথে উনি রিয়েক্ট করে বসলেন। আপনাদের 7 আপনাদের তো সেকেন্ড ওটাই আমাকে বলতে ব্যবহার, দিলেন আপনারা তো ওটাই জানেন না, মহিলার সাথে হ্যাঁ, কিভাবে আমি ব্যবহার 7 করা লাগে ওটাই সেকেন্ড বলতে জানেন বলতে উনি না। কেন রিয়েক্ট পার্সোনালি করলেন? অ্যাটাক কেন করেন রিয়েক্ট বেশি, করলেন আপনাদের এই উনি? অহংকার ইগোর জন্যই কংগ্রেসটা শেষ। আমি বলছি তো, এখন আপনি মিত্রতাই 7 করতে পারতেছেন না, সেকেন্ড আপনারা পার রাইজের হতে দলটা ব্যবহার দেননি। করতেছেন, ঘুরাইতেছেন, 7 আশা দিয়ে সেকেন্ড ঘুরাইতেছেন, দেননি। লাস্টে যে জিরো করবেন আপনারা। আপনার দলের চুপ। কতটুকু ওসব কথা অন্যখানে আছে? বলবেন, আপনার দলীয় সাংসদের মঞ্চে সামনে, বলবেন, দলীয় মঞ্চে নেতাদের দেখা আছে সামনে আপনি কি কিছু করা আছে। বলা হয়। প্রথম কথা চুপচাপ আপনাদের শুনুন যেটা আমি principle বলছি। আপনারা বলার কিছু নেই, আপনার আসলে কথা কেউ জনগণ চুপচাপ জানেন। শুনবে না। তবে আপনি ভদ্রতা মেনটেন করে কথা শুনতে বলুন। হবে আপনাকে। যদিও আপনি অন্য দলের তারপরে টার্গেট আমি- করছেন, অন্য আপনি দলের নেত্রীকে অ্যাঙ্কর টার্গেট মহোদয়, করছেন, আমার আপনাকে বলার আমি কিছু বলছি, নেই, কিন্তু সেই যে ভদ্রতা বিজেপির মেনটেন করে আপনি প্রবক্তা আলোচনা করুন। একজন বললেন তার আগে, উনি কি বললেন? কংগ্রেস আসামে এই করেছে, কংগ্রেস বরাকে এই করেছে। বিজেপির প্রবক্তার এতটুকু জ্ঞান নাই বরাকটা যে আসাম। কি অদ্ভুত, উনার এতটুকু জ্ঞান নাই যে বরাকটাও যে আসাম। আর রইল কথা যে গঠবন্ধনের যেটা ফর্মুলা, সেই গঠবন্ধনের কথা তো আমি বললাম। আর এখন এআইডিএফ এর প্রবলেমটা হয়েছে কি, ওআইডিএফ এর প্রবলেমটা হয়েছে যখন 10 লাখেরও অধিক ভোটে উনাদের সুপ্রিমোকে একেবারে বাজেভাবে হারিয়ে দেওয়া হয়েছে। অলমোস্ট যেটা উনাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল বিজেপির সাথে, ভেতরও একটা বোঝাবুঝি, সেই দোকানটা, এটা একটা দোকান ছিল। রকিবুল হোসেন সাহেব যখন সেই দোকানটা বন্ধ করে দিয়েছেন, এরা এখন কংগ্রেসের পিছনে ঘুরছিলেন যে আবার নাকি গঠবন্ধন করার জন্য। কংগ্রেস এর আগে ভূপেন বড়া মহাশয় সভাপতি থাকাকালীন উনি বলে গেছেন ইউডিএফ এর সঙ্গে আর গঠবন্ধন হবে না। আর 2021-এ যেটা ছিল সেটা কংগ্রেসের ঐতিহাসিক ভুল ছিল। কংগ্রেস ওই ঐতিহাসিক ভুল দ্বিতীয়বারের আর কেন দেবে না। ঐতিহাসিক ভুলটা কেন ছিল আপনাদের? আপনারা কি ভাবছেন একাই লড়তে পারবেন এবারে বিধানসভা নির্বাচন? গৌতম বাবু, তিনজন বিধায়ক গৌতম বাবু, ভুলটা সেই বিজেপির সমর্থিত প্রার্থীকে রাজ্যসভায় ভোট করেছে। আজকে বিজেপির 3 জন বিধায়ক বিজেপির সমর্থিত প্রার্থী প্রমোদ বড়কে রাজ্যসভায় সিগনেচার করে ওনারা সমর্থন দিয়েছেন। তো বোঝা গেল ইউডিএফ কার লোকসভাতে আছে। আর আসামের মুসলমান সম্প্রদায় হোক, হিন্দু সম্প্রদায় হোক, তারা সম্পূর্ণ জানে ইউডিএফ আর বিজেপির সঙ্গে কি মিল আছে। গৌতম বাবু, আপনারা এআইডিএফ কে চাইছেন না, এআইডিএফ কে বাদ দিয়েছেন মিত্রতা থেকে এবং রাইজর দলকে ঝুলিয়ে রেখেছেন। রাইজর দলকে ঝুলিয়ে রেখেছেন, রাইজর দলকে ঝুলিয়ে রেখেছেন এবং বর্তমান বিজেপির যে অবস্থান সে জায়গায় দাঁড়িয়ে আপনারা ভাবছেন আপনারা একলা চলো নীতি পালন করে জয়ী হতে পারবেন, গৌরব গগৈ মুখ্যমন্ত্রীর পদে বসতে পারবেন? আমাদের লুরিনজ্যোতি গগৈ মহাশয়ের যে অসম জাতীয় পরিষদ আছে তাদের সঙ্গে আমাদের কোনো মতানৈক্য হয়নি। লেফটের সঙ্গে আমাদের কোনো মতবিরোধ হয়নি। রাইজর দলের সাথে আমাদেরকে, রাইজর দলের সভাপতির সাথে আমাদের অনেকবার আলোচনা হয়েছে। ঠিক আলোচনার পরের দিন, আগে একবার আলোচনা হলো, উনি কি করলেন, নেক্সট ডে উনি চলে গেলেন অরবিন্দ কেজরিওয়ালের কাছে, নেক্সট ডে চলে গেলেন উনি শরদ পাওয়ারের কাছে। কি দরকার ছিল ওনার সেখানে আলোচনা হচ্ছে, এখানে উনি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে ওনার কি দরকার ছিল পরের দিনই যাওয়ার? তারপরে শরদ পাওয়ারের কাছে বোম্বাই কেন? উনি কি রাষ্ট্রীয় দল নাকি যে উনি এদের যাতে? আমাদের তো উনি তো কোনো সময়, আর এই কথা আমাদের নেতৃত্ব সব সময় বলেছে
যে উনাকে মুখটা বন্ধ করে থাকতে। উনি তো 6 মাস ধরে মুখ চালিয়ে যাচ্ছেন, আজকে হয়তো ওনার সঙ্গে কথা হচ্ছে, ঠিক পরের দিন উনি হয়তো একটা ফেসবুক পোস্ট বা ইনস্টা পোস্ট দিয়ে দিলেন বা মিডিয়ার সাথে এসে কিছু একটা বলে দিচ্ছেন। বেশ, সেভাবে তো নুরবাবু, মিত্রতা আমি হওয়া যায় না। আসলে আমি অল্প রিপ্লাই দেই, দেখুন, আমি অল্প রিপ্লাই দেই। না, উনি যেটা বললো কংগ্রেসের স্পোক পারসন, উনি একটা কথা বললো যে কেরা ভূপেন বরা সাহেব কি এডিএফ এর সাথে মিলবে বলে গেছে, সালমান। হ্যাঁ, বললো না, বললেন কিন্তু এখন কোন জায়গায় আছে ভূপেন বরা সাহেব, আপনার মনে আছে? বললেন বললেন ভূপেন বললো না, বরা সাহেব বললেন গেছে, বললেন। বিজেপিতে গেছে, তো ওইটাও আপনি মনে রাখা উচিত। আর আপনি যেটা বলছেন যে করিমউদ্দিন বরবুইয়া বা এই যে নিজামুদ্দিন আপনার এই চৌধুরী, জাকির তিনজনের হোসেন এজিপিতে লস্কর, যাচ্ছে, আমি স্পষ্ট আপনার করে এই দেই তিনজন যে আমি বিধায়ক একটা কথা এজিপিতে ক্লিয়ার করে যাচ্ছে দেই যে আপনাকে, বিজেপির সঙ্গে আপনি ইউনিয়নের জানেন না, একটা কথা ক্লিয়ার করে দেই এই যে প্রসঙ্গে নিজামুদ্দিন আলোচনায় আসবো। চৌধুরী, জাকির হোসেন লস্কর সাহেব, ইনি দুইজনকে 1 বছর আগে দলের থেকে নিলম্বন করা হয়েছে, দলের এগেইনস্টে কিছু করছাল যার জন্য নিলম্বন করা হয়েছে। আর কালকে আপনার করিমউদ্দিন বরবুইয়া সাহেবকে নিলম্বন করা হয়েছে। তারপরে নিলম্বন হওয়ার পরে ওরা এজিপিতে যেহেতু যাইবো, ওটা ব্যক্তিগত কথা, দলের থেকে নিলম্বন হওয়ার পর ওরা কোন জায়গায় যায়, কোন সিটে যায়, ওটা কোন বেশ, পার্টিতে এই- যাবে, এই, ওটা আমাদের কবর একদমই লাগা নাই। আসে না যে আমরা হ্যাঁ। এই আলোচনায় আসবো। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে রণক্ষেত্র 2026। ইতিমধ্যেই কিন্তু একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছে অসমের রাজনীতি, কারণ একেবারে নির্বাচনের জন্য কোমর বেঁধে নেমে পড়েছে শাসক বিরোধী। প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে কংগ্রেস এবং রাইজর দলের তরফ থেকে, ইতিমধ্যে তা নিয়ে আমরা কথা বলছি। এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগে, বিরতির আগে যেমনটাই গৌতম বাবু অখিল গগৈর দিকে একেবারে একাধিক অভিযোগ তুলছিলেন এবং কংগ্রেসের তরফ থেকে একেবারে তিতিবিরক্ত অখিল গগৈর অবস্থান নিয়ে। অখিল গগৈ যে সমস্ত কাজ করেন সেগুলো নিয়ে কিন্তু কংগ্রেসের তরফ থেকে একাধিক অভিযোগ রয়েছে। তারই উত্তর দেবেন এই মুহূর্তে আমাদের সঙ্গে রাইজর দলের মুখপাত্র রয়েছেন নূর সাহেব। নূর সাহেব, কি বলবেন? আসলেতে গৌতম সাহেব যেগুলো কথা বা অভিযোগ বললেন যে অখিল গগৈকে কংগ্রেস পার্টি থেকে মুখ বন্ধ করার জন্য বলেছে, আসলে তো ওনারা একটা কথা জানা দরকার যে আমরা রাইজের দল একটা ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি, যেখানে আমরা কোনো হিন্দু মুসলমান নিয়ে ভেদাভেদ রাখি না। তার সঙ্গে আমরা এটাও রাখি না যে আমরা এজিপির মতো মানে যেরকম এজিপি বিজেপির সাথে যেরকম অ্যালায়েন্সে আছে আমরা ওরকম করে থাকতে চাই না। আমরা আমাদের নিজস্ব যেগুলো সংবিধান আছে, দলীয় সংবিধান, আমাদের যেগুলো কাজকর্মের দ্বারা যেগুলো আমাদের সাংগঠনিক ভেটি আছে, মজবুত আছে, তো এগুলো নিয়ে আমরা পলিটিক্যাল পার্টিটা এগিয়ে যাচ্ছি। আর ওই মিত্রতার সাথে এখানে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না। তো যার জন্য অখিল গগৈকে মুখ বন্ধ করার কোনো প্রশ্নই আসে না। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা যেটা বলছেন যে মিডিয়ার সামনে বাইট দেয়, দেখুন মিত্রতা হবে তো রাইজের ময়দানে হবে, কোনো বন্ধ করার ভিতরে হবে না, এটা স্পষ্ট। যার জন্য অখিল গগৈ সাহেব বারবার বলেছে যে মিত্রতা যদি হয় রাইজের কাঠগড়ায় হবে, কোনো ধরনের বন্ধ কোঠার ভিতরে হবে না। তো যার জন্য আমরা সবসময় প্রস্তুত যে মিত্রতা করব। তার মানে এটা নয় যে আমরা আমাদের যেটা নিজস্ব মানে অস্তিত্ব সেটা আমরা বিসর্জন দিয়ে আমরা মিত্রতা করব, সেটা নয়। আমরা মিত্রতার পক্ষে ছিলাম, আছি, আরও থাকবো। কিন্তু তার সাথে কংগ্রেস পার্টি এটা জানা দরকার যে আমাদের যেটা প্রাপ্য সেটা ওনারা দিতে হবে, আর এটা নিয়ে আমাদের মিত্রতা হবে। আর এদিকে আলোচনা চলছে যে এই মিত্রতা হবে, কিন্তু আমি চাই না যে অখিল গগৈকে অ্যাটাক করে কোনো ধরনের কথাবার্তা বলা হোক, তো আমি এটা চাই না। একেবারে নূর সাহেব, একটা বিষয়, আপনাদের দল থেকে 13-14টি আসনের জন্য আশা করা হচ্ছে মিত্রতার ক্ষেত্রে। সে জায়গায় দাঁড়িয়ে যেমনটা দেখা গেছে যে শিবসাগর কেন্দ্র জয়ের স্বার্থে 4টি আসনে রাজ্য মিত্রতায় সবুজ শঙ্কর দেবের রাইজর দল, এমনটাই আশঙ্কা করা হচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে এখন প্রশ্ন হচ্ছে যে মুখ্যমন্ত্রীও কালকে বলেছেন যে অখিল গগৈর কথায় বিশ্বাস করা যায় না, যতক্ষণ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের দিন না পার হচ্ছে ততক্ষণ পর্যন্ত অখিল গগৈর কথায় বিশ্বাস করা যায় না। সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও কি কংগ্রেসের ব্ল্যাকমেলিং এর রাজনীতির শিকার হতে চলেছে রাইজর দল? না না, ওরকম কোনো কথা না। কারণ দেখেন, মুখ্যমন্ত্রীর কথা, যে মুখ্যমন্ত্রী মিথ্যা কথাকে সত্যি বানাতে পারে বা সত্য কথাকে মিথ্যা বানাতে পারে, সেই মুখ্যমন্ত্রীর কথা আমরা গুরুত্ব দেই না। মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলেন না দাদাভাই। দেখুন, আপনি শুনেন আপনি যে সাম্প্রদায়িক যে সাম্প্রদায়িক দল বিজেপির সাথে আপনি আছেন, সেই সাম্প্রদায়িক দল বলেছে যে মিয়ার ভোট লাগে না, তারপরে আপনি যে ওই দলে আছেন, তো আপনার একটু লজ্জা থাকা দরকার। আপনি আপনার দলের কথা বলুন। আমি বুঝতে পারছি, গতিকে আপনি এগুলো কথার মধ্যে কথা না বলাই ভালো। তো মুখ্যমন্ত্রী যেগুলো ভেবেছিল যে এজিপি যেরকম ভাবে মিত্রতায় আছে বিজেপির সাথে, তো অখিল গগৈ কংগ্রেসের সাথে ওরকম ভাবে মিত্রতায় থাকবে। কিন্তু দেখা গেল যে না, অখিল গগৈ নিজের মানে কথায় অটল আছে, যার জন্য ওনারা মানে নানান ধরনের কথা কওয়ার জন্য বাধ্য হয়েছে। আর মুখ্যমন্ত্রীর কথাকে আমরা কোনো ধরনের গুরুত্ব দিই না। মুখ্যমন্ত্রীর কথায় গুরুত্ব দেয় একমাত্র হিফজুর রহমানের মতো যেগুলো মুখপাত্র আছে বা দলীয় কর্মকর্তা আছে, ওনারাই গুরুত্ব দেয়। কারণ তারা জানে না যে আসামের কি সমস্যা আছে, কি সমস্যা নিয়ে কথা বলা উচিত, সেগুলোর কোনো ধ্যান ধারণা নেই। মানে দলে আছে মানে কোনো অন্য কোনো কাজ নেই। মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা রেখে আজকে
দ্বিতীয়বারের মতন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের মুখ্যমন্ত্রী হবেন, আপনি দেখবেন আমি আপনার শুনেন দলের 2021-এ হিমন্ত বিশ্ব শর্মাকে দেখে আসামের জনগণ ভোট দেয় নাই। পত্রিকা 2021 সনে হিমন্তকে দেখে ভোট দেয় নাই। সর্বানন্দ নূরবাবু সোনোয়ালকে নূর সাহেব, আপনি যে বিষয়গুলো বলছেন তাহলে কি অসমের উন্নয়ন হয়নি গত 10 বছরে? উন্নয়ন দেখেন, যে রাজ্যে এখন মোটামুটি 2 লাখ কোটি টাকা ঋণ হয়েছে, সে রাজ্যে আপনি কি করে আপনি উন্নয়নের কথা ভাবতে পারেন? মুখ্যমন্ত্রী মহোদয় নিয়ে বলছেন শুধু উন্নয়ন করলে হবে না, যে রাজ্যে একটা কল্যাণকামী রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাবার্তা চলতে হবে সমগ্র জনগণকে নিয়ে, সমগ্র জায়গা নিয়ে, এলাকা নিয়ে কথা বলতে হবে। যে মুখ্যমন্ত্রী মাঝে সময় বলে থাকে যে ওনাকে মিয়ার ভোট লাগে না, আর উনি হিফজুর রহমান সাহেব একজন মিয়া মানুষ, তো উনি দেখুন সাম্প্রদায়িক কথাবার্তা এখানে আজকে আলোচনার বিষয় নয়। না আজকের বিষয় না, আলোচনার বিষয় না হচ্ছে উনি বলার জন্য আমি কথাটা বলে দিলাম। গতিকে আপনি যেটা বলেছেন মুখ্যমন্ত্রী উন্নয়ন করেন, উন্নয়ন পরবর্তী প্রসঙ্গে আসবো। মুখ্যমন্ত্রী মহোদয় সাম্প্রদায়িক কথা বলছেন কি না বলছেন এটা আসামের জনগণ বিচার করছে। হ্যাঁ ওটাই 2026 সনে, ওইটাই 2026 সনে নির্বাচনে, আগামী নির্বাচনে আপনারা দেখতে পারবেন আসামের জনগণ কিভাবে হিমন্ত বিশ্ব শর্মাকে পরাজিত করে। আপনারা বলছেন আপনারা গঠবন্ধনে প্রবেশ করছেন আর কংগ্রেস নন স্টপ প্রার্থী ডিক্লেয়ার করছেন, আমরা করছি, আমরা করছি, মুখ্যমন্ত্রীকে দোষারোপ করছেন। আমরা করছি, কংগ্রেসের প্রার্থী তালিকা বের করছে, আমরা করছি, কোনো অসুবিধা নেই। রাজনৈতিক দল নেই। দেখেন কংগ্রেস একটা রাষ্ট্রীয় দল, কংগ্রেসের নিজস্ব অধিকার আছে, তারা প্রার্থী তালিকা ঘোষণা করবে। আমরা আঞ্চলিক দল, আমরা আমাদের মতে প্রার্থী ঘোষণা করব। মহাশয়ের সামনে কোনো প্লেয়ার নেই। সেটা আপনি 2026 সনের নির্বাচনে দেখবেন। যদি আমরা পরবর্তী প্রসঙ্গে আসবো। ভোটের বিনিময়ে ক্যান্ডিডেট দেয় আর ভারতীয় জনতা পার্টি সার্ভের বিনিময়ে ক্যান্ডিডেট দেয়, এটা ডে নাইট ডিফারেন্ট। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আপনাদের কোনো তুলনাই হতে পারে না। এটা আপনাদের লজ্জা থাকা উচিত যে রকিবুল হোসেন সাহেব একজন গ্রুপ মেম্বার হতে পারবেন না। 10 লক্ষ ভোটে গৌতম বাবু বলেছেন 10 লক্ষ ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন, আমরা খুব ভালো পেয়েছি। কিন্তু 10 লক্ষ ভোটের বিনিময়ে জয়ী হওয়ার পর সমষ্টির জনগণ জাড়ু পিটা দিয়ে খেদাচ্ছেন রকিবুল সাহেব, কি লজ্জা নেই? আজকে মাইনরিটি লিডার বলে উনি বলেন, আজকে যে যে জায়গাগুলায় উচ্ছেদ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলছেন খাস জমিতে কেউকে থাকতে দেবেন, এটা তো ধন্যবাদের যোগ্য। রকিবুল সাহেব কেন উচ্ছেদ অভিযানে গিয়ে কথা বললেন না? উনি কেবলমাত্র উনার মুখ্যমন্ত্রী যেখানে বলেছে যে খাস মাটিতে কোনো মানুষ বসবাস করতে পারবেন না, আপনি ধন্যবাদের কথা বলেছেন, তো সেই মানুষগুলো কোথায় বসবাস করবে? যে মানুষগুলোর ঘর বাড়ি নেই, ব্রহ্মপুত্র নদী ভেঙে দিয়েছে, সেগুলো কোথায় থাকবে? ওকিল গগৈ সাহেব, না সেই মানুষগুলো কোথায় থাকবে? আপনি স্পষ্ট জবাব দিন। স্পষ্টীকরণ দেন। আপনি একটা আপনি আগে এটা বলেন যে সেই মানুষগুলো কোথায় থাকবে? রাজনীতি থেকে একদম বিদায় নেব, আপনি একটা স্পষ্টীকরণ দেন। আপনি আগে বলেন সেই মানুষগুলো কোথায় থাকবে? এমন একটা দল, যে দলে একজন বিধায়কের পুত্র সাদিক চৌধুরী যে দলের কাণ্ডারি হয়েছিলেন বরাক উপত্যকা থেকে, যখন অখিল গগৈ এই সাদিক চৌধুরী কোনো আশ্বাস দিতে পারেননি, উনার পিতা আজকে এজিপিতে জয়েন করার জন্য দিন রাত দৌড়ঝাঁপ গুয়াহাটি করছেন, আবার পুত্র সাদিক চৌধুরী টিল ডেট রাইজের দলে আছেন। আপনাদের দলে কি অস্তিত্ব আছে? শুনুন, আপনি আগে এটা জবাব দিন যে যেগুলো উচ্ছেদ হয়েছে খাসমাটি থেকে বা পাট্টামাটি থেকে যেগুলো উচ্ছেদ করেছে মুখ্যমন্ত্রী মহোদয়, সেই মানুষগুলো কি সেই মানুষগুলো কোথায় থাকবে? আপনি স্পষ্টীকরণ দেন না ভাই। আপনি আগে আমার কথার জবাবটা দিয়ে নিন, আপনি অন্য কথায় চলে গেছেন কেন? একজন প্রতিনিধি আপনি অন্য কথায় চলে গেছেন কেন? আগে আপনি আপনার জবাবটা দিয়ে দিন। আজকে আরো একটা বিষয় রয়েছে, হিফজুল বাবু পুত্র এখন পর্যন্ত রাইজের দলে আছেন, আপনি স্পষ্টীকরণ দেন না ভাই। আপনি আগে বলেন যেগুলো মানুষের উচ্ছেদ করা হয়েছে সেই নদী ভাঙা মানুষগুলো কোথায় থাকবে, এই উত্তরটা আগে দিয়ে নেন। আপনার কি একটু লজ্জা লাগে না যে আপনার যেগুলো মানুষ নিরপরাধ মানুষ সেই মানুষগুলোকে যে আপনার আলোচনার বিষয় অন্য এবং যে বিষয়টা আজকে আলোচনা হচ্ছে সেটা আমরা বোধহয় যদি আলোচনার বিষয় অন্য, তো উনি অন্য দিকে চলে যাওয়ার কোনো কারণ নেই। সার্টিফিকেট নেয় না কংগ্রেস থেকে, ভারতীয় জনতা পার্টি সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। সার্টিফিকেট ভারতীয় জনতা পার্টি দেয়, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের জনগণকে দেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আসামের জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন, কোনো শক্তি নেই মাননীয় মুখ্যমন্ত্রী উন্নয়নকে থামানোর জন্য, কোনো প্লেয়ার নেই, রাজনৈতিক দল নেই। মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছে আপনার ভোটও লাগে না, তখন কি বলবেন? অপেক্ষা করুন না, আপনার ভোট লাগে না বলেছে মুখ্যমন্ত্রী। দেখুন
এটা ভুল ভারতীয় ব্যাখ্যা জনতা করা হচ্ছে পার্টি এবং নূর সাহেব, মাননীয় এটা মনে হয় মুখ্যমন্ত্রী ভুল ব্যাখ্যা মহোদয় করা হয়েছে। আপনার তো না, ভুল ব্যাখ্যা না আপনাদের তো। তো ভুল একটাই ভুল ব্যাখ্যা কথা। করা হচ্ছে। আমি আরো এক গৌতমদার কাছে, কারণ দল বদলের পালা চলছে এই মুহূর্তে অসমের রাজনীতিতে বিরোধীদের, এবং সে জায়গায় দাঁড়িয়ে আজকে গৌতম বাবু আমরা দেখতে পেলাম কংগ্রেসের তিনজন বিধায়ক তারা বিজেপিতে যোগ দিয়েছে। বড় ধাক্কা এর আগে ভূপেন বরা এবং এরপর তিনজন বিধায়ক উত্তর করিমগঞ্জ, রঙিয়া এবং আপনাদের যদি বলি রহা এবং মঙ্গলদৈ এবং উত্তর করিমগঞ্জের তিনজন বিধায়ক এলেন কোথায়? বিজেপিতে। এবং কোথাও না কোথাও বড় ধাক্কা কংগ্রেসের এই মুহূর্তে। কোথায় রয়েছে কংগ্রেস দল এই মুহূর্তে, কারণ যেভাবে দল বদলের পালা চলছে দলে? না, এই আপনি যে তিনজন বিধায়কের নাম বললেন, সেই তিনজন বিধায়ক ইতিমধ্যে অনেক আগে নিলম্বন করা হয়েছে তাদেরকে। নিলম্বন করার পরে তারা Suspended কোথায় যদিও। যায় সেটা আমাদের ম্যাটার। প্রথম কথা। দ্বিতীয় কথা, কিন্তু তাদের তরফ থেকে যে অভিযোগগুলো এসেছে গৌতম বাবু, তাদের তরফ থেকে যে অভিযোগগুলো এসেছে তারাও কিন্তু শান্তিতে ছিলেন না আপনাদের দলে। কমলাক্ষ বাবু আমাদেরকে এক্সক্লুসিভ আজকে বলেছেন, আর ফ্যাক্টরের কথা তিনি বলেছেন। আমার কথাটা শুনুন না, আমি তো ডিস্টার্ব করি না। আপনি তো বলবেন, আগে আমারটাও তো শুনুন। কারণ আমি যে বিষয়টা আমি জানতে চাইছি যে এইভাবে শুধু এই তিনজন বিধায়ক না, এর আগে ভূপেন বরা বেরিয়ে গেছেন, আপনাদের দলের একাধিক নেতা মন্ত্রীরা কিন্তু বিজেপিতে আসছেন। সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের দলের যে অবস্থা এখন, সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কংগ্রেসের অবস্থান নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। সেটাই, আমাকে শেষ করতে দেবেন তো, মাঝখানে আপনি ডিস্টার্ব করবেন। আমি বলেন। বললাম এই তিনজন বিধায়ককে অনেকদিন আগে নিলম্বন করা হয়েছে। আমার কথা, তার মধ্যে শেরমান আলী একজন ছিলেন। আমার প্রশ্ন সবচেয়ে বড়, গণতান্ত্রিক ভাবে একটা বড় প্রশ্ন, এটা আমার প্রশ্ন না, এটা সাধারণ জনতার প্রশ্ন, যে নিলম্বিত বিধায়ক কি করে এতদিন পর্যন্ত তাদের বিধায়ক পদটা থাকলো, সেটা সবচেয়ে বড় প্রশ্ন। এটা কিন্তু গণতন্ত্রের প্রতি একটা একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়, কি করে তারা থাকলো এতদিন একটা তথাপিও বিধায়ক হিসেবে। দ্বিতীয় কথা, নির্বাচনের আগে বিধায়ক এদিক থেকে এদিক যাওয়া একটা পরম্পরা। আমি আপনাকে বলছি, শাসকীয় দল থেকে যখন বিরোধীর থেকে শাসকীয় দলে ঝাঁপিয়ে পড়া, সেটা খুব স্বাভাবিক হয়। শাসকীয় দল থেকে আপনি দেখুন, আর.পি. শর্মাকে বলুন, অশোক শর্মা বলুন, বিনন্দ আপনাদের দলে আপনাদের ঠিক আছে, ওরা সাসপেন্ডেড এই মুহূর্তে। আপনাদের দলে শক্তিশালী কে রয়েছে? আমি আবার আপনাকে বলছি, শাসকীয় দলের লোক বিরোধীতে আসছে, সেটা নিয়ে একটু চর্চা করুন। আমি আপনাকে বলছি, আপনি আগামী এক সপ্তাহ মধ্যে দেখবেন শাসকীয় দলের বড় দুই নেতা আমাদের বিরোধী দলে যোগ দিচ্ছে। বেশ, আমরা অপেক্ষায় থাকলাম। কিন্তু যে ছবিগুলো এই মুহূর্তে উঠে আসছে, কংগ্রেস দলের যে নড়বড়ে হয়ে গেছে ভিত, তা কিন্তু প্রত্যেকের সামনে রয়েছে পুরো জ্বলন্ত ছবিগুলো। আমি যদি এবার হাসিনাজির কাছে যাই, হাসিনাজি একই প্রশ্ন আপনাকেও করব। ইতিমধ্যে যে খবর উঠে আসছে, এআইডিএফ এর তিনজন কিন্তু বিধায়ক তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা ঘোষণা করেছে আগামী দিনে তারা এজিপিতে যাবে, অর্থাৎ অগপতে যাবে। কেন, দেখেন কি সমস্যা দলে? দলে এরকম কোনো সমস্যা নাই। প্রথম কথা হলো যে আমাদের দুইজন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সাহেব আর জাকির হোসেন লস্কর সাহেব, এই দুজনকে এক বছর আগেই নিলম্বন করা হয়েছিল দল বিরোধী কাজের জন্য। আর জোয়াকাল করিমউদ্দিন বরবুয়া সাহেবকে নিলম্বন করছে দলের থেকে। তো নিলম্বন করার পরে ওনারা কোনখানে যায় বা কোন দলে যায় ওইটা আমাদের কোনো বলার কথা নাই। আর যেটা কথা একটা আপনার কংগ্রেসের স্পোক পারসন যেটা বললো যে আপনার রাজ্যসভার যে ভোটের কথাটা বা এরকম ধরনের কথা বললো, আমাদের থেকে যাওয়ার পরে কোন দলে জয়েন করে তারা কি দায়িত্ব নেয় বা কি কাজ করে ওইটা আমাদের কোনো কথা আসে না এখানে। গতিকে যেটা কথা উনি একটা ব্লেম দিতে চাইছে যে এআইডিএফ এর বিধায়ক না, ওরা অলরেডি এখানে থেকে দলের থেকে নিলম্বন করা হয়েছে। তারপরে কথা হইলো যে কংগ্রেসের স্পোক পারসনে যেটা কথা বলতাছে যে এআইডিএফ এর কথাটা এত ওইরকম করে বলাটা, প্রথম কথা হইলো যে ওনার দলের এক্স প্রেসিডেন্ট ভূপেন বরা সাহেব উনি নিজে বিজেপি দলে জয়েন করলো। আর জয়েন করার পরে যেসব কথা বলছে, এখন কথা হইলো যে একটা পার্টির যখন এক্স প্রেসিডেন্টই ছিল, কয়দিন আগে এক্স হয়েছে, তো একটা এক্স প্রেসিডেন্টের যখন এরকম ভাবে বিজেপির সাথে যায়, আর উনি মানে কি করছেন যে এআইডিএফ এর সাথে মিত্রতা হওয়া লাগে না এরকম একটা প্রস্তাব দিয়েছিল। আর উনি কি কাজ করছে যে বিজেপির হয়েই এতদিনে নিজের দলে কংগ্রেসে এরকম কাজ করেছিল। তো এখনো কংগ্রেসের ভিতর ছড়াই এরকম আছে যে অনেক বিধায়ক আছে যারা বিজেপির হয়ে কাজ করে, এরকম
কিন্তু সবাই দল জানে তারা এগুলা। ছেড়ে দিলেন দল তারা দল ছেড়ে দিলেন ছেড়ে এবং নাই। করিমউদ্দিন বাবু বলছেন হ্যাঁ। করিমউদ্দিন সাহেব বলছেন যে তিনি দলে বা মুসলমান সমাজের স্বার্থে তিনি এআরডিএফ দল ত্যাগ করলেন এবং পাশাপাশি নিজামুদ্দিন সাহেব বললেন যে উন্নয়নের স্বার্থে এজিপিতে যোগ দেবেন তিনি। অর্থাৎ দেখেন, এখন উন্নয়ন কি এআরডিএফ থেকে সম্ভব নয়? দেখেন, ওনাদের কোনো পরিচয় ছিল না প্রথমে। এআইডিএফে আসার পরে বিধায়ক হয়েছে। এআইডিএফের তালাসাবির সিন দেখে মানুষে ভোট দিচ্ছে ওনাদেরকে, আজমল সাহেবকে দেখে ভোট দিছিল। তারপরে উনি বিধায়ক হিসেবে একটা পরিচিত হয়েছেন। গতিকে এখন ওইসব কথা বইলে দল ছাড়ার পরে তারা কি কথা বলে ওটা জানেনি সবাই, যে নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য ওনারা হয়তো পরবর্তী কি পদক্ষেপ নেয় ওইটা নিবে। কিন্তু আমি ভাবি না যে এআইডিএফের বিরুদ্ধে এরকম কথা বললেই মানুষে ওনাদের কথা ওইরকম সমর্থন দিবে বলে। তারপরে কথা হইলো যে এই আপনার বেশ বেশ গৌতম বাবু কিছু একটা বলতে চাইছেন, বলুন। হ্যাঁ, ওই উনি ভূপেন বরা সম্বন্ধে বললেন, তাই আমি ওনাকে মনে করি দিই। তারপরে যখন ওনার এওডিএফ এর বিধায়কের কথা আসছিল তখন উনি বললেন যে দল ছাড়ার পরে কে কি বলে ওগুলো আমার এই ব্যাপার না। তা আমি তার আগে আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই। আপনি হয়তো মনে রাখবেন চম্পাই সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ছিলেন। ঠিক নির্বাচনের 1 মাস আগে চম্পাই সোরেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ছেড়ে বিজেপিতে চলে গেছিলেন। ফ্যাক্টর পড়লো কি? ফ্যাক্টর পড়েনি। কিন্তু আমরা এই মুহূর্তে গৌতম বাবু অসমের প্রেক্ষাপটে আলোচনা করছি, অসমের প্রেক্ষাপটে আলোচনা করছি। কমলাক্ষ পুরকায়স্থ যিনি আপনাদের সাসপেন্ডেড বিধায়ক আপনাদের দলের, তিনি বলছেন কংগ্রেস থেকে উন্নয়ন সম্ভব নেই, কংগ্রেস দল দুর্নীতির সাগরে ডুবে গেছে সেই দল, এবং সেই দুর্নীতি থেকে মুক্ত হতেই কিন্তু কমলাক্ষ দেব এই দল ত্যাগের সিদ্ধান্ত। সাসপেন্ডেড বিধায়ক তো সেরকম বলবেই, তার জন্যই তো তাকে এমনি সাসপেন্ড করা হয়নি। তো তার যেটা মানে চিরাচরিত তার যেসব দলের ভেতরে ক্যারেক্টার ছিল, মানে উনি যেরকম মেনটেন করছিলেন পার্টি ডেকোরাম, যার জন্যই তো ওনাকে সাসপেন্ড এবার যারা কংগ্রেস ত্যাগ করছে গৌতম বাবু তাদের সবার মধ্যেই প্রবলেম রয়েছে। করার করে তো বলবেনই। না একটা কথা বলুন গৌতম বাবু, কংগ্রেস থেকে যারা দল ত্যাগ করে বিজেপি বা যে অন্য দলে চলে আসছেন, বিশেষ করে বিজেপিতেই আসছেন এই মুহূর্তে, যে বড় বড় যারা নেতারা রয়েছেন যেমন ভূপেন বরা থেকে শুরু করে বিধায়করা যারা রয়েছেন, সাসপেন্ডেড হোক না তাতে আমাদের এই বিষয়টা লক্ষণীয় নয়। সাসপেন্ডেড হোক বা যে হোক, দল ত্যাগ করেছে, সে জায়গায় দাঁড়িয়ে একটাই প্রশ্ন এই মুহূর্তে, যে দলে থেকে কি উন্নয়ন সম্ভব না? কংগ্রেস দলে থেকে কি তারা উন্নয়নের মুখ দেখাতে পারতেন না? তারা এতটাই অতিষ্ঠ হয়ে গেলেন কি তারা বিজেপিতে যোগ দিয়ে দিলেন? বিজেপি থেকে নিশ্চয়ই কোনো পজিটিভিটি তারা দেখেছেন বা পজিটিভিটি তারা পেয়েছেন, যার জন্য তারা বিজেপিতে এলেন, এরকম মনে হয় না আপনার? বিরোধী লোক লোভে শাসকীয় দলে যায়, খুব স্বাভাবিক। আমি আপনাকে তো কতগুলো নাম বলে দিলাম, শাসকীয় দলের লোক বিরোধীতে তার মানে আপনি পরোক্ষভাবে মেনে নিচ্ছেন আবারও বিজেপি ক্ষমতায় আসছে, বিরোধী লোক তো এটা স্বাভাবিক। আমি বললাম তো শাসকীয় মানে লোক আসছে, শাসকীয় লোক, সেটা শাসকীয় লোক কেন আসছে? সেখানে তাদের যখন তারা দেখছে তাদের সেখানে ডেমোক্রেসি নেই, তাদের দলের ভিতরে যখন ইন্টারনাল ডেমোক্রেসি নেই, তাদের সেখানে দম ঘুরছে, তখন তারা বিরোধী দলে এসছে। আমি আপনাকে নাম বলে দিলাম, আরপি শর্মা, অশোক শর্মা, বিনন্দ শইকীয়া, সত্যব্রত কলিতা, আগামী সপ্তাহে আরো 2 জন আসবে। অপেক্ষা করুন, দেখবেন। ঠিক আছে, আমরা অপেক্ষা করলাম, কিন্তু আপনি কিন্তু পরোক্ষভাবে বলে দিলেন শাসক দলে গেছে, হয়তোবা এই দলই আবারও আসছে ক্ষমতায়, তার জন্য সেই লোভে আপনি যে কথাটা বললেন পরোক্ষভাবে স্বীকার মেনে নিলেন যে আগামী নির্বাচনে বিজেপি আবারও ক্ষমতায় আসছে। আমি একটু রাইজাল দলের মুখপাত্র নূর সাহেবের কাছে যাব। নূর সাহেব, শেষে জানতে চাইবো, এই যে সমস্ত বিষয়গুলো ঘটছে আপনাদের কি ক্ষতি হবে না লাভ হবে, কি মনে হচ্ছে? যদি মিত্রতা না হয় কংগ্রেসের সঙ্গে, আপনাদের অবস্থান শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে? দেখেন, আসলে একদম সংক্ষেপে আমি বলছি যে আমাদের উদ্দেশ্য একটাই ছিল, যে আমরা মিত্রতা করার একটাই উদ্দেশ্য ছিল যে আসাম থেকে সাম্প্রদায়িক শক্তি এআইইউডিএফ আর বিজেপিকে পরাভূত করা বা সরিয়ে দেওয়া। তো তার জন্য আমরা মিত্রতার পক্ষে ছিলাম, আছি, আর আগামীতেও থাকবো। আর সেজন্যই আমরা বারবার বলেছি কংগ্রেসকে যে না, আমরা মিত্রতা করব। আর সেজন্য এটাও আমরা দাবি করেছি কংগ্রেসকে যে, বা আসামের জনগণকে, যে আগামীতে 2026 সনে কংগ্রেসের নেতৃত্বে আসামে সরকার গঠন হবে, বিজেপি বিরোধী একটা সরকার হবে। আর আরো একটা কথা আমি বলে দিয়েছি, শুভেচ্ছা আপনাদেরকে, কারণ আপনারা যে আশাটা করছেন। আমি লাস্ট হিফজুর বাবুর কাছে সংক্ষেপে একটা প্রসঙ্গ জানতে চাইবো, যে এই যে দল বদলের পালা চলছে বিরোধীদের এবং প্রার্থী তালিকা ঘোষণা হলো, কোথাও না কোথাও কি বিজেপি এতে লাভবান হবে আগামী সময়? সংক্ষেপে। 100%।
এটা দেখুন, বিরোধীরা চাইছে যে উন্নয়ন, যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের যে উন্নয়নের ধারাবাহিকতা সেটাকে পূর্ণ সমর্থন জানিয়েছেন। তারাও চাইছেন কংগ্রেস দলে থেকে জনগণের উন্নয়ন করা সম্ভব নয়, যার দরুন আজকে আসামের উন্নয়নের স্বার্থে তারা ভারতীয় জনতা পার্টির সমর্থন করছেন। আমরা কমলাক্ষ দেবপুর কাছ থেকে ধন্যবাদ জানাই, তার সাথে সাথে তিনজন বিধায়ককে আমরা ধন্যবাদ বেশ, জানাই। আজকের সময় তারা একেবারে শেষ। উন্নয়নের বিজয় স্বার্থে বাবু, মাননীয় আমি মুখ্যমন্ত্রী আপনাকে মহোদয়কে থামাতেই হবে, সমর্থন কারণ করেছেন। একদম সময় নেই। আজকের আলোচনায় যেটা উঠে এলো, আমরা দেখতে পেলাম সবার নিজেদের অবস্থানে একেবারে পরিষ্কার, সবার রণনীতি সাজিয়ে নিয়েছে আগামী বিধানসভা নির্বাচনের জন্য। শাসক থেকে বিরোধী দল প্রত্যেকে আশাবাদী যে তারা আগামী নির্বাচনে খুব ভালো ফল, আসন তো পাবেই, ভালো ফলে এগিয়ে যাবে। সে জায়গায় দাঁড়িয়ে প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে কংগ্রেসের নেতা ছিলেন গৌতম ভট্টাচার্য, ছিলেন বিজেপির তরফ থেকে মুখপাত্র হিফজুর রহমানজি, এবং তার সঙ্গে ছিলেন রাইজর দলের মুখপাত্র নূর আলমজি, এবং তার সঙ্গে আমাদের সঙ্গে ছিলেন এআইডিএফ এর মুখপাত্র হাসিনা আহমেদজি। প্রত্যেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সাফ কথা আসার জন্য। রণক্ষেত্র 2026 আমরা তুলে ধরলাম আজকে আলোচনার মাধ্যমে বিভিন্ন প্রসঙ্গ। তবে অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়। ধন্যবাদ।